হ্যাঁ, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে শুরু করব বা আলোচনা শুরু করব সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল। এটা আমাদের ক্লাস 11-এর যে আমাদের পাঠ্যসূচি আছে বা পাঠ্য বই আছে তাদের দেখবে তৃতীয় চ্যাপ্টার এটা পিরিয়ডিক টেবিল। তো আগে জানতে হবে যে এই চ্যাপ্টারটার মধ্যে কী কী আছে সেটুকু আগে বলে দিই, তারপরে বলবো যে চ্যাপ্টারটা আমরা কেন পড়বো। চ্যাপ্টারের মধ্যে আছে বলতে যেটা আমাদের ক্লাস 10-এ আমরা পড়েছিলাম, পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা একটা ইন্ট্রোডাক্টরি সব পড়েছিলাম। সেখানে দেখবে আমাদের কী ছিল যে আমাদের কীভাবে পিরিয়ডিক টেবিল ডেভেলপ করেছে বিভিন্ন বিজ্ঞানী তাদের সময় অনুযায়ী, তারা যে বিভিন্নভাবে কাজ করে গেছিলেন, তারা পরপর আস্তে আস্তে পিরিয়ডিক টেবিল কীভাবে ডেভেলপমেন্ট হলো সেটা নিয়ে আমরা ক্লাস 10-এ কিছুটা জেনেছিলাম। এখানে একটু ইন্ট্রোডাক্টরিতে বলি। হ্যাঁ, প্রথমে বিজ্ঞানী আমাদের যেগুলো এখানে আমাদের বইয়েতেও আছে, দেখবে যে বিজ্ঞানী ডোবেরিনার, হ্যাঁ, তারপরে বিজ্ঞানী টেলুরিক, নিউজিল্যান্ড ইত্যাদি বিজ্ঞানীরা প্রথমে কাজ শুরু করেছেন আমাদের পিরিয়ডিক টেবিল সম্বন্ধে। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী মেন্ডেলিভ এবং লোথাল মেয়ার একটা কমপ্লিট পিরিয়ডিক টেবিলের একটা রূপ ধারণা দেন এবং তারও কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায় এবং সেই ত্রুটি বিচ্যুতিতে কারেকশন কোথায় হয় না আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিলে। তো এই পিরিয়ডিক টেবিল তো আমরা পড়বই, সাথে এই পিরিয়ডিক টেবিলের বিভিন্ন পিরিয়ডিক টেবিলের বিভিন্ন যে অ্যাপ্লিকেশান আছে এবং কেন পড়বো সেটা পরে বলছি। কিন্তু অ্যাপ্লিকেশান যেগুলো আছে সেগুলো বলি যে এই পিরিয়ডিক টেবিল থেকে আমরা যে জিনিসগুলো সম্বন্ধে ধারণা পাবো, যেমন আয়নায়ন বিভব, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, পরমাণুর ব্যাসার্ধ, যে আমাদের অ্যাটমগুলো যে আছে তাদের যে আমাদের যে বিভিন্ন এলিমেন্টের যে বিভিন্ন অ্যাটম আছে তাদের যে পিরিয়ড ওয়াইজ এবং আমাদের যে গ্রুপ ওয়াইজ তাদের কীভাবে ব্যাসার্ধের বিভিন্ন ব্যাসার্ধ যেমন পারমাণবিক ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস ইত্যাদি কীভাবে চেঞ্জ হবে, হ্যাঁ, এছাড়াও কর্ণ সম্পর্ক ইত্যাদি এবং তাদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ইত্যাদি প্রপার্টিগুলো কীভাবে পিরিয়ডিক টেবিলে গ্রুপ ওয়াইজ এবং পিরিয়ড ওয়াইজ অর্থাৎ পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হবে তা নিয়ে কিন্তু আমরা এই পিরিয়ডিক টেবিলে আলোচনা করব। তো দেখো, সেটা না আমরা আস্তে আস্তে সব আমরা পড়তে থাকবো। তবে আগে একটা জিনিস, পিরিয়ডিক টেবিল তো আমরা ক্লাস 10-এও পড়েছি। তো দেখো এখানে আমরা পিরিয়ডিক টেবিলকে একটু অন্যভাবে পড়বো বা জানার চেষ্টা করব কেন পিরিয়ডিক টেবিল আমরা পড়ব। আমাদের যে বিভিন্ন বিজ্ঞানীরা সব বলে গেছেন বা কাজ করে গেছেন তাদের উদ্দেশ্য কিন্তু একটাই ছিল। সেই উদ্দেশ্যটা কী বা কীভাবে পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা এখন আমাদের যে পড়াশোনা পিরিয়ডিক টেবিল সেইটা আমরা কেন পড়বো বা এর থেকে কীভাবে আমরা লাভবান হব সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু মূলত আলোচনা করি। তারপরে আমরা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল বা মডার্ন পিরিয়ডিক টেবিল আমরা আসবো। আগে ইন জেনারেল একটু আমরা এর সম্বন্ধে ধারণা লাভ করি। তো দেখো, পিরিয়ডিক টেবিলে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি না পর্যায়, আর একটা হচ্ছে শ্রেণী। অর্থাৎ যেটা দেখো আমাদের অনুভূমিক যে লাইনটা বরাবর দেবে এলিমেন্টগুলোকে সাজানো আছে এগুলোকে বলবো পর্যায়, আর উল্লম্ব বরাবর যে লাইনগুলো আছে এগুলোকে বলবো শ্রেণী। যাই হোক, তো এই যে ধারণা পর্যায় এবং শ্রেণী বরাবর এটা কিন্তু আমরা পেয়েছিলাম মূলত মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল থেকে আস্তে আস্তে। তো তার আগে আমাদের যেসব বিজ্ঞানীরা কাজ করে গেছেন তাদের মধ্যে দেখবে আছে আমাদের ডোবেরিনার, টেলুরিক ইত্যাদি। তো এগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে কে এলো না আমাদের পিরিয়ডিক টেবিল এলো মেন্ডেলিফে। তো যাই হোক, তো এই পর্যায় এবং শ্রেণীর ধারণা কিন্তু আমরা মূলত পাই দেখবে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে গিয়ে। তো এই পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর এইসব মৌলদেরকে সাজানোর কি প্রয়োজন হলো বা কেনই বা আমরা সাজালাম বা পিরিয়ডিক টেবিল বা আমরা কেন পড়বো সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি আগে। তো দেখো, আগে আমরা একটা সাধারণ একটা আমাদের বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা দিয়ে বলি। দেখো, ধরো আমি একটা ওষুধের দোকান খুলবো, ওষুধের দোকান, সেখানে বিভিন্ন প্রকার ওষুধ থাকবে। তো দেখো, ধরো আমি একটা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে বিভিন্ন ওষুধ কিনে নিয়ে এলাম, ব্যাগে করে 5 ব্যাগ ওষুধ কিনে নিয়ে এলাম। সেই দেখো ওষুধগুলো আমি রাখবো কীভাবে, ওষুধগুলো আমি কিভাবে দোকানের মধ্যে সাজাবো। তাহলে দেখো, সাজানোর ওয়েটা আমার এরকম হওয়া উচিত বা এরকমভাবে আমি করব যে ওষুধের আমার দোকান আগে বিভিন্ন সেলফ করব বা তাক করব। সেই তাকে নির্দিষ্ট কিছু ওষুধ আমি রাখতে শুরু করব যাতে নতুন প্রেসক্রিপশান এলে সেই প্রেসক্রিপশান অনুযায়ী আমি ওষুধ দিতে পারি।
কাস্টমারকে। কীরকম, ধর একটা তাকে আমি কী করলাম না, স্কিন ডিজিজ অর্থাৎ যাদের আমাদের চর্মরোগের সমস্যা আছে সেই তাকে যত রকমের চর্মরোগের ওষুধ হয় তাদেরকে রাখলাম। আবার কোনো জায়গায় কী করলাম, প্রেশারের ওষুধ রাখলাম, সে প্রেশারের যারা পেশেন্ট তাদের যে ওষুধ সমস্ত রাখলাম। আবার কোনো জায়গায় রাখলাম কি না, পেট খারাপ, জ্বর, বমি এইসবের ওষুধ রাখলাম। এইভাবে দেখো আমি যদি সাজাতে থাকি তখন আমার কাছে যদি কোনো একজন কাস্টমার প্রেসক্রিপশান নিয়ে আসে আমি কিন্তু সহজেই সেই প্রেসক্রিপশান দেখে বলে দিতে পারবো যে এটা আমাদের যদি দেখি এটা স্কিন ডিজিজের প্রেসক্রিপশান এসছে, তাহলে আমি কী করবো, আমি সরাসরি কিন্তু ওই তাক থেকে ওষুধ নেব, আমি সেখানে যে খুঁজতে চেষ্টা করব এবং সেখানে গিয়ে আমি কিন্তু ওষুধ পাবো যে আমার স্কিন ডিজিজের কী কী ওষুধ আছে এবং প্রেসক্রিপশানে কী কী দেওয়া আছে। ফলে দেখো আমার এক্ষেত্রে কিন্তু যে মানে ক্যারেক্টার বিশিষ্ট যে ওষুধগুলো আছে সেগুলোকে আমি এক জায়গায় রাখলাম। ফলে কী হচ্ছে, আমি তাদেরকে যে ক্যারেক্টারগুলো জানার চেষ্টা করব এবং সহজ তাদেরকে আইডেন্টিফাই করব। পিরিয়ডিক টেবিল কিন্তু খানিকটা সেই রকমই। দেখো জিনিসটা কীরকম, আমি একটা ছোটো পিরিয়ডিক টেবিলের একটা খানিক অংশ ড্র করেছি। দেখো কীরকম বা লিখেছি, দেখো কি যে আমি এখানে মূলত 4টে পর্যায়কে দেখো আমি লিখেছি। কি কি পর্যায় আছে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো দেখো প্রথম পর্যায়ে আমাদের কি আছে, হাইড্রোজেন আছে, আর কে আছে না হিলিয়াম আছে, হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। পরের পর্যায়ে আমাদের কি আছে, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে কি আছে না বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তারপরের পর্যায়ে কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আমাদের কি আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম সাথে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। দেখো আমার চতুর্থ পর্যায়ে কী আছে না, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আমাদের তারপর কী হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন এবং ক্রিপ্টন। দেখো এইভাবেই সাজালাম। তো আমি পুরো পিরিয়ডিক টেবিল কিন্তু লিখিনি। তো এই অংশটুকু দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি দেখো কেন পিরিয়ডিক টেবিল পড়ছি। দেখো এই যে দেখো আমাদের এই যে শ্রেণী বরাবর একটা শ্রেণীকে যদি আমি অঙ্কন করি দেখি, তাহলে এইটা হচ্ছে আমাদের কি গ্রুপ ওয়ান। দেখো এই যে শ্রেণীর অন্তর্গত যে এলিমেন্টগুলো আমাদের আছে তাদের কিন্তু প্রত্যেকটারই কিন্তু বেসিক প্রপার্টি প্রায় এক। প্রত্যেকে প্রায় এক। হাইড্রোজেনের একমাত্র অবস্থানের বিতর্কিত অবস্থান বলে তাই, কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রত্যেকে কি বলা হয়, এদেরকে ক্ষার ধাতু বলা হয়। অর্থাৎ এদের যে জলীয় দ্রবণগুলো আছে, এদের সল্টগুলো এদের কিন্তু ক্ষার হবে। দ্বিতীয়ত আর কি তুমি প্রপার্টি পাবে এগুলোর ক্ষেত্রে, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আমরা তো দেখো এই ক্ষেত্রে কী পেয়েছি, আমরা দেখো অলরেডি কিন্তু পরমাণুর গঠন ইলেকট্রনীয় কনফিগারেশন করতে শিখে গেছি। লিথিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক কত, 3, সোডিয়ামের ক্ষেত্রে 11, পটাশিয়ামের ক্ষেত্রে 19। দেখো প্রত্যেকটাই কিন্তু দেখো বহিস্থ কক্ষের ইলেকট্রনীয় কনফিগারেশন দেখবে এক হবে। দেখো লিথিয়ামের দেখবে 1s2 2s1, সোডিয়ামের দেখো 1s2 2s2 2p6 3s1, পটাশিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। অর্থাৎ তুমি এই শ্রেণীর যে সমস্ত যত মৌলই থাকুক না কেন প্রত্যেকের দেখবে কী হবে, সাধারণ ইলেকট্রনীয় কনফিগারেশন হবে বহিস্থ কক্ষের NS1। পরিবর্তনটা কী হবে, শুধুমাত্র দেখো পরিবর্তনটা শুধু হবে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল বরাবর তাদের যে আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক বা আণবিক পারমাণবিক গুরুত্ব দেখাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক আসবে, পারমাণবিক ক্রমাঙ্কের একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল বরাবর তাদের দেখা একটা প্রপার্টিগুলো চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু তাদের যে বেসিক প্রপার্টি সেগুলো কিন্তু আমাদের এক রয়ে যাচ্ছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে বেসিক প্রপার্টি এক হবে। ফলে এই প্রায় একই ধর্মবিশিষ্ট মৌলগুলোকে আমি একটা নির্দিষ্ট শ্রেণীতে সাজাতে পারছি। আবার দেখো আমি যদি এই শ্রেণীর একটা মৌলকে আমি দেখি, ধরো আমাদের এইটা হচ্ছে আমাদের 13 নম্বর শ্রেণী। তাহলে 13 নম্বর শ্রেণীকে যদি আমি ভাবি, দেখো আঁকি 13 নম্বর, তাহলে দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। দেখো এই শ্রেণী এই মৌলগুলো আছে, প্রত্যেকেরই দেখবে বহিস্থ কক্ষের ইলেকট্রনীয় কনফিগারেশন কী হবে, Np1 দিয়ে শেষ হবে, P1 দিয়ে শেষ হবে প্রত্যেকটার ক্ষেত্রেই। এবং দেখো
এদের যে প্রপার্টিগুলো প্রায় একই টাইপের হবে। আর কি আমি জানতে পারবো পিরিয়ডিক টেবিল এখান থেকে? দেখো আমি ধরো একটা কোনো এলিমেন্টের ধরো এর আমাদের কত 5, পারমাণবিক ক্রমাঙ্ক 5। আমি যদি এর যে কোনো একটা শ্রেণীকে ধরি, আমি সেই এলিমেন্টের যদি নাম নাও জেনে থাকি, আমি কিন্তু তার কি করতে পারবো, তার কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আমি দেখো ডিটারমাইন করতে পারবো। কীভাবে? দেখো এদের যে পারমাণবিক ক্রমাঙ্কগুলো একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল বরাবর চেঞ্জ হয়। দেখো কীরকম, সেটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 32 এই বরাবর চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ দেখো এক্ষেত্রে আমার যদি এখানে বোরনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 5, পরের এলিমেন্ট যে অ্যালুমিনিয়াম তা ধরো আমি জানি না, তাহলে এর সঙ্গে যুক্ত করো কাকে না 8কে, কত আসবে দেখো 13। দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে আমাদের 13। এবার দেখো এই 8-এর সঙ্গে 13-র সঙ্গে আবার যুক্ত করো কাকে, 13-র সঙ্গে যুক্ত করে যদি আমি যুক্ত করি আমাদের কতকে না 18কে, তাহলে আমি কত পাবো না 31। দেখো গ্যালিয়ামের আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক হলো কত 31। তো এই নির্দিষ্ট ইন্টারভ্যাল বরাবর আমি কিন্তু তাদের একটা প্রপার্টি চেঞ্জ, মানে নির্দিষ্ট প্রপার্টিগুলো আবার কি হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে। সবচেয়ে বেস্ট হচ্ছে দেখো আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। দেখো হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত না 2 হয়েছে। তাহলে এই হিলিয়ামের সঙ্গে আমি ধরো 8 যুক্ত করলাম, তাহলে কত আসবে আমাদের 10। দেখো নিয়নের পারমাণবিক ক্রমাঙ্ক কত 10, এর সঙ্গে আবার 8 যোগ করলাম, কত এলো 18। আর্গনের পারমাণবিক ক্রমাঙ্ক কত 18, এর সঙ্গে আমি যুক্ত করি, দেখো 18 যুক্ত করো কত পাবে 36। দেখো ক্রিপ্টনের পারমাণবিক ক্রমাঙ্ক কত 36। তো দেখো এই যে নির্দিষ্ট ইন্টার বরাবর এবং নির্দিষ্ট দেখো এই ইন্টারভ্যালগুলো বরাবর কী হচ্ছে, তাদের পারমাণবিক ক্রমাঙ্কে রিপিট হচ্ছে। এখন দেখো মনে প্রথমে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি এক্ষেত্রে দেখো এই যে বোরনের ক্ষেত্রে আমি এর সঙ্গে 5-এর সঙ্গে কত যোগ করলাম 8কে, বা ধরো আমাদের এই যে হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 2-এর সঙ্গে কত যোগ করলাম 8কে। তাহলে আমি প্রথমে 2 দিয়ে স্টার্ট করবো না কেন? দেখো 2 কাদের ক্ষেত্রে স্টার্ট হবে না, 2 দিয়ে স্টার্ট করবো আমি তাদেরকেই যাদের পারমাণবিক ক্রমাঙ্কটা 2-এর কম আছে, কিন্তু যাদের পারমাণবিক ক্রমাঙ্কটা অলরেডি 2 হয়ে গেছে তার সঙ্গে তো আমি আর 2 যোগ করতে পারি না। তার সঙ্গে কী দিয়ে যোগ করবো, 2-এর পরেরটা থেকে 8 দিয়ে শুরু করবো। তাহলে 2 যোগ করার ক্ষেত্রে যদি আসা হয় তাহলে দেখবে আমাদের কার ক্ষেত্রে আসবে না, ধরো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের কত না 1, পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে আমাদের 1। তাহলে এর সঙ্গে 2 যোগ করো, তাহলে লিথিয়ামের কত হলো 3, এর সঙ্গে 8 যোগ করো, সোডিয়ামের ক্ষেত্রে কত আসবে 11, এর সঙ্গে আবার 8 যোগ করো, কত আসবে 19। তাহলে এইভাবে আমাকে যুক্ত করতে পারি যে আমাদের যে কোনো গ্রুপের একটা প্রথম এলিমেন্টে যদি পারমাণবিক ক্রমাঙ্কটা আমি জানতে পারি, তাহলে কিন্তু আমি সহজেই ওই গ্রুপের অন্যান্য যে এলিমেন্ট তাদের যে নাম যদি নাও জেনে থাকি, আমি কিন্তু দেখো সহজেই সেই এলিমেন্টগুলো পারমাণবিক ক্রমাঙ্কগুলো আমি নির্ণয় করে নিতে পারবো। দেখো এই হচ্ছে কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিলের কিন্তু আমাদের পড়ার যে মূল ইন্টারেস্টের বিষয় হচ্ছে এইগুলোই। অর্থাৎ আমি কিন্তু পিরিয়ডিক টেবিল সম্বন্ধে একটা কোনো এলিমেন্টে জানলেই সেই এলিমেন্ট যে গ্রুপের অন্তর্গত সেই গ্রুপের বাকি এলিমেন্টগুলো সম্বন্ধে কিন্তু একটা আমি ধারণা লাভ করতে পারবো। এবং এই যে জিনিসটা এটা কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর কী হচ্ছে রিপিট হচ্ছে। যেমন তুমি ধরো হাইড্রোজেনের পরে হিলিয়ামের পরে কিন্তু আবার দেখো লিথিয়ামে এসে কিন্তু আমার দেখো এর ধর্মটা কিন্তু রিপিট হচ্ছে। অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর কোনো মৌলের যে ধর্মের অনুরূপ ধর্মবিশিষ্ট মৌলের মধ্যে তার ধর্মটা কী হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে। এই জন্যই এই যে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি পিরিয়ডিক টেবিল। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল বরাবর এলিমেন্টগুলোর কী হচ্ছে তাদের ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে। তো দেখো এই হচ্ছে কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিল পড়ার মূল ইন্টারেস্টের বিষয়। এবং এদের শুধু তাই নয়, এদের যে বিভিন্ন যে প্রপার্টিগুলো আছে, যেমন তুমি ধরো একটা সাধারণ প্রপার্টি আমি বলি যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান দেখো এই যে আমাদের ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এই যে মৌলগুলো আমাদের আছে,
এই যে আছে, এরা প্রত্যেকটাই কী হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ। আবার দেখো এই ক্ষেত্রে আমাদের যে গ্রুপ ওয়ানের যে এলিমেন্টগুলো আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যে পরপর যে এলিমেন্টগুলো আছে, এরা প্রত্যেকটাই স্ট্রং ইলেকট্রোপজিটিভ। অর্থাৎ এক্ষেত্রে এই মৌলগুলোর কিন্তু ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা ভীষণ। আর এইদিকে আমাদের এদের ক্ষেত্রে কী পাবো, এদের ক্ষেত্রে দেখবো যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা এতে প্রবল, অর্থাৎ এই এলিমেন্টগুলোর প্রতি কিন্তু সেই ক্যারেক্টারটা শো করছে। আবার দেখো এই যে গ্রুপের যে আছে এলিমেন্টগুলো আছে, এদের প্রত্যেকের ক্ষেত্রে টেন্ডেন্সি কি, যে এদের বহিস্থ কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন কি NS1, অর্থাৎ এরা কিন্তু দেখো প্রত্যেকেই বহিস্থ কক্ষ থেকে একটা করে ইলেকট্রনকে যদি রিমুভ করতে পারে তাহলে কী হয়ে যাবে, এবং যে ক্যাটায়নটা উৎপন্ন হবে সেইটা হচ্ছে দেখো নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কার মতো, হিলিয়ামের মতো কনফিগারেশন লাভ করবে। যেমন তুমি ধরো আমাদের হিলিয়াম, এর পারমাণবিক ক্রমাঙ্ক কত 2, তাহলে ইলেকট্রন সংখ্যা আমাদের কত 2। লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা আমাদের কত 3, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে যদি লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস হতে পারে তাহলে ইলেকট্রন সংখ্যা আমাদের কত হয়ে গেল 2 হয়ে গেল। ফলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনের বিন্যাস লাভ করলো। দেখো এই যে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস হলো, অনুরূপভাবে কিন্তু তুমি আবার কী পাবে, সোডিয়াম থেকেও কিন্তু সোডিয়াম প্লাস হবে, এবং সেটা কার মতো কনফিগারেশন লাভ করবে, নিয়নের মতো। পটাশিয়াম থেকে পটাশিয়াম প্লাস হবে, কার মতো কনফিগারেশন লাভ করবে, আর্গনের মতো। ফলে দেখো এরা কিন্তু প্রত্যেকেই দেখো কী হবে, ইউনিপজিটিভ, অর্থাৎ একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন উৎপন্ন করবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একই প্রপার্টি। আবার তুমি ধরো দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই তিনজনের প্রপার্টি যদি তুলনা করা হয়, এরা কোন গ্রুপের, না গ্রুপ 2 এর এলিমেন্ট। তাহলে বেরিলিয়ামের দেখো আমাদের কী হচ্ছে 1s2 2s2, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2, 12 আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক 12। বেরিলিয়ামের হচ্ছে আমাদের 4, ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। দেখো তাহলে দেখো এক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রনের কনফিগারেশন কি NS2, এবং শুধু তাই নয়, এরা যদি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌলের মতো ইলেকট্রনের বিন্যাস লাভ করতে চায়, প্রত্যেকের ক্ষেত্রে দেখো কটা করে ইলেকট্রনকে রিমুভ করতে হবে, 2টো করে। ফলে দেখো এরা কি বাই পজিটিভ, অর্থাৎ দেখো বেরিলিয়াম থেকে কি উৎপন্ন করতে হবে, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+, ইত্যাদি দেখো আমাদের উৎপন্ন করবে কি, এরা প্রত্যেকে দেখো 2টো করে ইলেকট্রনকে রিমুভ করবে, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমাদের কী হবে, এরা বাই পজিটিভ, অর্থাৎ এদেরকে প্রত্যেকের ক্ষেত্রে চার্জের পরিমাণ কত হবে 2+ করে, যেটা আমাদের গ্রুপ 1-এর ক্ষেত্রে কত 1-এর ক্ষেত্রে একটা করে। অনুরূপভাবে দেখো আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন যে এলিমেন্টগুলো আছে, এদের দেখো বহিস্থ কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, NP5। প্রত্যেকের দেখো বহিস্থ কক্ষের কটা করে আছে, 5টা করে, পি এর দেখো 5টা করে ইলেকট্রন আছে। তাহলে এদের প্রত্যেকের টেন্ডেন্সি কী হবে, একটা করে ইলেকট্রনকে নেওয়ার প্রত্যেকের। তাহলে ফ্লোরিন কিসে কনভার্ট হবে, দেখো ফ্লোরিন দেখো কনভার্ট হবে আমাদের কিসে, নিয়নে, ক্লোরিন আর্গনে, ব্রোমিন ক্রিপ্টনে। ফলে এদের ক্ষেত্রে প্রত্যেকে তাও কিসে নেচার কী শো করে, এরা ইউনি নেগেটিভ, অর্থাৎ প্রত্যেকে কিন্তু এরা ইউনি নেগেটিভ, অর্থাৎ একক ঋণাত্মক আধান বিশিষ্ট এরা প্রত্যেকে আয়ন উৎপন্ন করার চেষ্টা করে। ফলে এই ধরনের দেখো এদের প্রত্যেকের ক্ষেত্রে কী হচ্ছে, প্রপার্টিগুলো একই রকম হয়। এবার দেখো আমরা আর কী কী আছে দেখো, এই যে সেই আমাদের যে SPDF যে আমরা পড়েছি আব্বাও প্রিন্সিপালে, SPDF পেলাম আমাদের, এবং যে আমাদের কোয়ান্টাম থিওরিতে SPDF যে আমরা উপকক্ষগুলো পেলাম, সেই অনুযায়ীও কিন্তু তুমি এদিকে যদি সাজাও দেখো সেই অনুযায়ী আমরা পাওয়া যাবে। এরা যেহেতু দেখো বহিস্থ কক্ষটা কী দিয়ে শেষ হচ্ছে, হয় এটা NS1 কিংবা NS2, তাহলে এরা কি গ্রুপ 1 এবং গ্রুপ 2 S ব্লক এলিমেন্ট। দেখো এই যে এলিমেন্টগুলো তুমি পাবে, এই যে 10টা, প্রত্যেকের কী আছে, প্রত্যেকের ডি আছে, এবং ডি থাকার জন্য এর কী হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। এদের যে বহিস্থ কক্ষটা শেষ হবে কী দিয়ে, ডি দিয়ে। আবার এদের কী দিয়ে শেষ হবে, এদের দেখো শেষ হবে পি দিয়ে, তাই এদের কী হবে, এদের পি ব্লক এলিমেন্ট। এবার ইন্টারেস্টের বিষয় দেখো, আমাদের এস যে উপকক্ষ আছে, এস উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে, 2টো। পিতে আমাদের কটা থাকতে পারে, 6টা।
ডিএতে কটা থাকতে পারে? 10টা। তুমি যদি পিরিয়ডিক টেবিলকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব আমাদের যে এস ব্লক বা আমাদের এস ইলেকট্রন দিয়ে শেষ হয়েছে এরকম গ্রুপের সংখ্যা কটা? 2টো, গ্রুপ 1 এবং গ্রুপ 2। দেখো ডি যে আমাদের ডি যে ব্লক আছে সেই ডি ব্লকে এলিমেন্ট সংখ্যা কটা থাকবে? দেখবে 10টা। আমি যদি চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে ভাবি, দেখো কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো ডি এ কটা থাকবে? 10টা। এবং সেক্ষেত্রে ডি এর জন্য আমি শ্রেণী কটা পাবো? 10টা পাবো। অনুরূপভাবে দেখো পি এর সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে? 6টা। আমি শ্রেণী কটা পেয়েছি? দেখো 6টা। 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের 13 14 15 16 17 এবং 18। দেখো এই হচ্ছে কিন্তু আমাদের মূল কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিল পড়ার মূল ইন্টারেস্টের বিষয়। এবার পরের ক্লাসে আমরা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা আলোচনা শুরু করছি।